তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে তোমাদের জন্য বেসিক্যালি যে কঠিন একটা কনসেপ্ট রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, রেস্টোরেশন এজ, ওই এজটাকে নিয়ে আমরা পুরো ডিল করব। এটা দেখার পর তোমার এরপর থেকে এখানে যে লিটারেলি মানে কী বলবো ওয়ার্ডসগুলো হয়েছিল, মেজর ওয়ার্কগুলো, এগুলো তোমার বুঝতে আর অসুবিধা হবে না, এটা আমি কথা দিতে পারি। সো আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখে নেব। তার আগে একটু আমি কিছু কথা বলতে চাই। অনলি যারা, যদি কেউ এখানটাতে ফোর্থ সেমে স্টুডেন্ট দেখছো, তাহলে তোমাদেরকে বলবো, তোমরা যে অনলাইন কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছ তোমার পেমেন্টের, কিন্তু তোমার নাম এবং তোমার কলেজ এবং ফোর্থ সেম যে কথাটা কিন্তু তুমি মেনশন করছো না। এতে আমার কিন্তু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি সবাইকে বলছি না, তোমরা 95% করছো, 5% কোনো না কোনো কারণে হয়তো স্কিপ হয়ে যাচ্ছে, ওইটা মাথায় রেখো। দিলে আমার তোমাকে আইডেন্টিফাই করাটা অনেকটা ইজি হবে, এটাই আমি বলে দিলাম। আর অবভিয়াসলি আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ আমি অনলাইনের কোর্সের প্রসিডিওরটা পুরোপুরি তোমাদের সিলেবাসের সঙ্গে বলেছিলাম, অনেকেই দেখেছো অনেকেই দেখোনি। তো আমি এটা বলে দেবো কী করতে হবে। সো এটাই আমি তোমাদের জানিয়ে রাখলাম। সো যদি দেখছো তাহলে এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তো আচ্ছা দেখো, আমি যেটা পড়াবো বললাম আজকে, যে রেস্টোরেশন এজ, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। এখানে যে লিটারালি ওয়ার্ডসগুলো হয়েছিল, এগুলো ধরতে তোমার অসুবিধা হয়। সো অসুবিধা হওয়ার কোনো কিছুই নেই, একেবারে মাথা ঠান্ডা করে বসো, আমি যে কথাগুলো বলছি শোনো। এরপর থেকে আমি আশা করব কোনো রকমভাবে অসুবিধা তুমি ফিল করবে না। এই কারণে করবে না যে তোমাকে বুঝতে হবে রেস্টোরেশন এজ এর মানেটা কী। দেখো, কথাটার মধ্যে কিন্তু তোমার পুরো কনসেপ্ট কিন্তু লুকিয়ে আছে। রেস্টোরেশন মানে কি বলো তো? যদি আমি তোমাদের ল্যাঙ্গুয়েজে বলি, মডার্ন ল্যাঙ্গুয়েজে, সাপোজ আমি একটা ফোনে আমি একটা অ্যাপ আমি ইনস্টল করলাম, ঠিক আছে? দেন আমার কিছুদিন পরে ভালো লাগলো এই অ্যাপটা আমার দরকার হচ্ছে না, তাহলে আমি মেমোরি ফ্রি করার জন্য আমি অ্যাপটাকে আমি ডিলিট করলাম। সো পুনরায় কিছুদিন পরে আমার অ্যাপটা তাহলে ডিলিট থেকেছে, আবার আমার প্রয়োজন হলো, তাহলে কী করবো? আমি সেটাকে প্লে স্টোরে গিয়ে আমি ওই অ্যাপটাকে খুঁজে আবার রিইনস্টল করব। পুনরায় আমি ফিরিয়ে নিয়ে আসবো সেই অ্যাপটাকে আমার ফোনে, যেহেতু আমার প্রয়োজন হচ্ছে। সো পুরো এই কনসেপ্টটা পুনরায় যে ফিরিয়ে আনা, ইংল্যান্ডে কোন জিনিসটা ফিরে এলো, এটা যদি তুমি ধরতে পারো জাস্ট অ্যাপ রিলেটেড ব্যাপার, তাহলে এটাই হচ্ছে যে রেস্টোরেশন এজ। আমি বলি, দেখো, রেস্টোরেশন এজ মানে কী বলো তো? ইংল্যান্ডে কোনো না কোনো সময় মোনার্কি মানে রাজতন্ত্রের পতন ঘটেছিল, দিয়ে মিডিল পোর্শনে একটা আলাদা রুল এসেছিল, সেটা আমি বলবো পিউরিটান এজ। পিউরিটানিক কনসেপ্ট এসেছিল, খুব মাথাচাড়া দিয়ে উঠছিল। পুনরায় ইংল্যান্ডের মানুষ বুঝতে পারলো যে আমরা আর সহ্য করতে পারছি না, তাহলে পুনরায় কী করব? যে রাজাকে তো ডিলিট করে দিয়েছিলাম, রাজতন্ত্রকে, পুনরায় আমাকে আবার রাজাকে ফিরিয়ে আনতে হবে বা রিইনস্টল করতে হবে, মানে রেস্টোর করতে হবে ইংল্যান্ড সিংহাসনে। এটাই যে রেস্টোরেশন এজ, মানে রাজা কোনো না কোনো কারণে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা বিহেডেড করা হয়ে গিয়েছিল, দেন একটা লং সময় ধরে একটা আলাদা যুগ চলছিল, যেটা কঠিন রুল, সেটা বুঝতে পারবে একটু পরে। দেন আবার ইংল্যান্ডের মানুষ বুঝলো না, আমাদেরকে আবার রাজাকে ফিরিয়ে আনতে হবে বা রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, তাহলে পুনরায় আমাকে রেস্টোর করাতে হবে। কোনটাকে রেস্টোর করাতে হবে? কোনটাকে? ইংল্যান্ডের রাজতন্ত্রকে রেস্টোর করাতে হবে, মানে আমাদের রিইনস্টল করতে হবে সেই পুনরায় সেই অ্যাপটাকে, কারণ সেই অ্যাপের প্রয়োজন পড়ছে। সো এটাকেই বলা হবে রেস্টোরেশন এজ, যার অল্টারনেটিভ নেম রয়েছে এজ অফ ড্রাইডেন। সো আমি একটু আগে পিছিয়ে দেখে নেবো, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখো, আমরা কিন্তু এলিজাবেথান এজ থেকে শুরু করব। এলিজাবেথান এজের কনসেপ্ট আমি দিয়েছি। সো এলিজাবেথান এজের পরে সবচাইতে যদি হেভি ওয়েট যদি এজ আসে, আমি পিউরিটান এজটাকে বাদ দিয়ে দিলাম। সো রেস্টোরেশন এজ, এলিজাবেথান এজের পরেই এসছে কিন্তু রেস্টোরেশন এজ। দিন ওর পরে এসছে অগাস্টান এজ। অগাস্টান এজ তোমরা নাম শুনেছো, একে নিও ক্লাসিক্যাল এজ বলা হয়, 18th সেঞ্চুরি বলা হয়, অনেকেই বলেন, এবং এজ অফ প্রোজ অ্যান্ড রিজন অনেকেই বলেন। সো তাহলে আমি দেখি যে এলিজাবেথান এজ এবং অগাস্টান এজ মানে 18th সেঞ্চুরি এজের মাঝখানটাতে রয়েছে কিন্তু রেস্টোরেশন এজ। বুঝতে পারছো? তাহলে এই মাঝখানের পিরিয়ডটাতে ইংল্যান্ডে মানে সিভিল ওয়ার, মানে ঘরের কিছু প্রবলেম ঘটেছিল। সিভিল ওয়ার মানে কি? নিজের ঘরের মধ্যে যখন যুদ্ধ হয়ে যায়, ওটাকে সিভিল ওয়ার বলা হয়, ঠিক আছে? ওখানেই ঘটেছিল, এবং ইংল্যান্ডের সিংহাসন কোনো না কোনো সময় একটা টলমল অবস্থাতে ছিল, আবার পুনরায় আবার সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে, রিইনস্টল করা হয়েছে। সো এটাই হচ্ছে রেস্টোরেশন এজ। সো আমি এতগুলো কথা কেন বললাম? আমি কেন লিটারালি ওয়ার্কসে যাচ্ছি না? তোমাদের কোশ্চেন থাকতেই পারে, কেন কেন স্যার এগুলো বলছেন? দেখো, প্রত্যেকটা এজ যদি তোমাকে জানতে হয়, কারণ আমরা জানি লিটারেচার অলওয়েজ রিফ্লেক্ট দ্য সোসাইটি বা মিরর অফ দ্য সোসাইটি। কারণ যা কিছু ঘটছে ইংল্যান্ডে বা আমাদের এখানে, সেগুলো আমরা বিভিন্ন কথা সাহিত্যিক কবিরা কী করেন আমাদের মধ্যে তুলে ধরেন ভালোভাবে, ঠিক আছে?
সো এটাই, তাহলে ইংল্যান্ডে যদি ওই ওই যে কনসেপ্টগুলো, এই যে টলমল অবস্থাগুলো যদি না বুঝতে পারি, ঠিক আছে, তাহলে যে এই যে ওয়ার্ডসগুলো তৈরি হচ্ছে লিটারালি ওয়ার্ডসগুলো, সেগুলো তাহলে কিন্তু আমরা ধরতে পারবো না, কারণ ওর সঙ্গে লিঙ্ক আপ আছে অলরেডি। তাহলে তোমাকে বুঝতে গেলে রেস্টোরেশন এজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অবভিয়াসলি জেনে ফেলতে হবে। দিলে এরপর থেকে তুমি নিজে থেকেই যদি কোনো রেস্টোরেশন এজের কোনো তুমি লিটারারি ওয়ার্ক পড়ছো, তুমি অবভিয়াসলি আরামসে তুমি বুঝতেও পারবে এবং তোমার পড়াটা একটা আলাদা জায়গায় যাবে। ঠিক আছে, শুধু মুখস্থ হবে না বা শুধু অন্ধভাবে হাতলিয়ে করে পড়া হবে না, তুমি অবভিয়াসলি ওই এজের সঙ্গে কানেক্টেড করে পড়তে পারবে। দিলে তোমার কাছে লিটারেচার একটা আলাদা স্বাদে ধরা দেবে। নাহলে নোট দিয়েছে কেউ, তুমি পড়ে নিচ্ছ, তুমি বুঝতেই পারছো না যে এটা কেন হচ্ছে। সো এই কেনর কনসেপ্ট আমি আজকে তোমাদের কাছে ক্লিয়ার করতে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা করবো। রেস্টোরেশনে সবাই মন দিয়ে শোনো, একটু বুঝতে পারবে আশা করি। সো প্রথম কথা একটু জেনে নাও, এলিজাবেথান এজ এবং অগাস্টান এজের মাঝখানে রয়েছে কিন্তু রেস্টোরেশন এজ। আচ্ছা আমি একটু বলে দিই তোমাদের সুবিধার জন্য। 18 সেঞ্চুরি পর যেটা আছে এজ অফ ট্রানজিশন, তারপর রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, এভাবে চলে যাচ্ছে। এলিজাবেথের আগে যদি দেখি ওল্ড ইংলিশ, মিডিল ইংলিশ, এলিজাবেথ, বুঝতে পারছো। সো এই ব্যাপারটা আমি এই জন্য দিয়েছি, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু আমি দেখো রেড কনসেপ্ট করেছি, কারণ রেড সিম্বল অফ ডেঞ্জার, কারণ ইংল্যান্ডে এই সময় ডেঞ্জার চলছিল, তার জন্য রেড করা হয়েছে। কারণ আমি যে কালারও চুজ করেছি এই কনসেপ্টেই চুজ করা হয়েছে। সো দেখো, প্রথমে তোমাকে রেস্টোরেশনে বুঝতে গেলে তোমাকে তিনজনের কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা চার্লস দ্য ফার্স্ট, হ্যাঁ, স্টুয়ার্ট বংশের রাজা। ওকে, দেন জানতে হবে অলিভার ক্রমওয়েল, ঘোর পিউরিটানিক, এবার নীতিপরায়ণ এবং কঠোর নীতিপরায়ণ বলবো, অলিভার ক্রমওয়েল। দেন চার্লস দ্য সেকেন্ড, ওকে, যিনি পুনরায় ফিরে এসেছিলেন, রেস্টোর করেছিলেন তার সিংহাসনকে, মানে রাজতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন। তাহলে আমাদের যে কনসেপ্টটা দাঁড়িয়েছে, তাহলে চার্লস দ্য ফার্স্ট এবং অলিভার ক্রমওয়েল এর মধ্যে বিরোধটা আমাকে দেখাতে হবে, কোনো না কোনো কারণে হয়েছিল। সো এটা যদি তুমি জানতে পারো এই তিনজনের কথা, তাহলে তুমি বুঝতে পারবে। সো দেখো আমি বলছি কি হয়েছে। 1625 খ্রিস্টাব্দে চার্লস দ্য ফার্স্ট, মাথায় রাখো, চার্লস দ্য ফার্স্ট স্টুয়ার্ট বংশীয় রাজা কী করলেন না, রাজ সিংহাসনে বসলেন। এই মানুষটা জানো তো, এই মানুষটা একেবারে একটু মানে ভলাপচুয়াস পারসনস, মানে আনন্দ ছাড়া কোনো বোঝে না। আমি যদি এখনকার ল্যাঙ্গুয়েজে বলি ডিজে, মানে যেটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না খুব একটা। সো গান শোনা যায় না, আওয়াজ শোনা যায়, এটা কীরকম ব্যাপার আমি বুঝতে পারছি না। সো এইরকম একটা মানুষ আর কি। আনন্দ, আমোদ, প্রমোদ এইসব নিয়েই তিনি মাতামাতি থাকতেন। তো খুব একটা যে শিক্ষিত সমাজ রয়েছে ইংল্যান্ডে, রাজার যে এই ব্যাপারগুলোকে না ঠিকঠাক করে দেখতেন না। মানে সমাজে রাজা হয়েছেন, তো সমাজ যে এরকম বিশৃঙ্খলা পথে এগিয়ে যাচ্ছে, কোনো রকমভাবে রুলস নেই, রেগুলেশন নেই, ঠিক আছে। আমি বলে দিই, যে কেউ হয়তো বাইক প্রচুর স্পিডে চালাচ্ছে, যার কোনো রকম হেলমেট নেই, কিছুই নেই, তুমি কিছুই বলছো না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি। সো চার্লস দ্য ফার্স্ট এবারে লাইসেন্সিং জীবনযাপন, মানে বিশৃঙ্খল জীবনযাপন ইংল্যান্ডে ছড়িয়ে গিয়েছিল। সো শাসকের উচিত, প্রত্যেক শাসকের উচিত এরকম একটা সমাজকে সুষ্ঠু শান্তি একটা লাইফস্টাইল গিফট করা। কিন্তু যদি শাসক এরকম হয়ে যায়, টলমলো হয়ে যায়, যদি এইসব আনন্দ নিয়ে ব্যস্ত থাকে, নাচ গান খানা পিনা এইসব নিয়ে, তাহলে তো বিশৃঙ্খলা তো তৈরি হবে। সো এটা কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারে না, এটা কিন্তু প্রবলেমেটিক। সো চার্লস দ্য ফার্স্ট কিন্তু তিনি এই রকম আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন, ঠিক আছে। এবং যখনই, এবং ওর জন্য কী হবে, ইংল্যান্ডে একটা পার্লামেন্ট রয়েছে, যেমন আমাদের লোকসভা রয়েছে, ঠিক আছে। পার্লামেন্টের মানুষদের সঙ্গে এই রাজার কোনো রকমভাবে মানে সম্পর্ক ভালো ছিল না। কেন? পার্লামেন্টের মানুষ কী চাইছে, ঠিক আছে। আমাদের কতজন আছে বলো তো? 542 প্রবাবলি, ঠিকঠাক মনে করতে পারছি না, এটাই হবে হয়তো, ঠিক আছে। তো দেখো, এই যে পার্লামেন্টের মানুষজন রাজার যে এই যে কনসেপ্টগুলো তারা মেনে নিতে পারছেন না, তার জন্য পার্লামেন্টের সঙ্গে চার্লস দ্য ফার্স্টের অলওয়েজ কী হতো, বিরোধ হতো। তো রাজা রেগে কী করলেন না, পার্লামেন্ট তিনি বন্ধ করে দিলেন। আজ থেকে যা ডিসিশন নেওয়া হবে রাজাই নেবে। তাহলে ইংল্যান্ডের রাস্তাঘাটে প্রচুর কী হচ্ছে, ডিজে চলছে, ঠিক আছে। তখন তো ডিজে চলবে না। সো অ্যাকচুয়ালি তখন বিভিন্ন রকম থিয়েটার, ড্রামা, গান, বার, ঠিক আছে, ডান্স, এগুলো পুরো ছড়িয়ে যাচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডের কিছু মানুষ এই রকম মানে সমাজের এই অধঃপতন দেখে তারা অতিষ্ঠ হয়ে উঠছে, বুঝতে পারছো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব 1640 খ্রিস্টাব্দে, মানে আফটার 15 ইয়ার্সের পরে রাজার কিন্তু পার্লামেন্টের প্রয়োজনীয়তা পড়েছে, কারণ ইংল্যান্ডে একটা সমস্যা দেখা দিয়েছিল, ঠিক আছে। ওই জন্য রাজা কিন্তু নিজে থেকে ডিসিশন নিতে পারছিলেন না, তার জন্য তাদের সেই পার্লামেন্টের মানুষদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এবং রাজা কী করলেন, ওই প্রয়োজনীয়তা মেটাতে তিনি আফটার 15 ইয়ার্সের পরে তিনি পার্লামেন্টটাকে আবার রিওপেন করলেন ডিসিশন নেওয়ার জন্য। এই জন্য একে বলা হবে লং পার্লামেন্ট।
যেই ওপেন করলেন, সো রাজা তো বুঝতে পারছো আনন্দপরায়ণ মানুষ, ঠিক আছে, আনন্দ ভালো বাট বেশি আনন্দ ঠিকঠাক নয়, যেটা সমাজের পক্ষে খুবই খারাপ। ওকে, সো পার্লামেন্টের সঙ্গে সিমিলারলি আবার কি হলো, একই বিরোধ বেঁধে গেল, কি নিয়ে না, রাজার লাইসেন্সহীন জীবনযাপন নিয়ে, ঠিক আছে, এরকম অনৈতিক জীবনযাপন নিয়ে রাজার সঙ্গে কিন্তু পার্লামেন্টের একটা খুব বিরোধ দেখা দিল, বুঝতে পারছো। আর এই সময়ে ইংল্যান্ডের মানুষদের মধ্যে একটা আন্ডার কারেন্ট বইছিল, কার হাত ধরে, অলিভার ক্রমওয়েলের হাত ধরে। কারণ অলিভার ক্রমওয়েল ঘোর পিউরিটানিক ছিলেন। পিউরিটানিক মানে কি, যারা খুব নীতিপরায়ণ, যারা রুলস এবং রেগুলেশনসের উপরে আস্থা রাখে, যারা বিশ্বাস করে, ঠিক আছে। সো অলিভার ক্রমওয়েল নিজের ইংল্যান্ডের মধ্যে কিন্তু এই আন্ডার কারেন্টটা ছড়িয়ে দিলেন যে আমাকে সাপোর্ট করলে কি হবে না, আমি এই যে অধঃপতন যে হচ্ছে সমাজের, আমি সমস্ত কিছু আবার পুনরায় ফিরিয়ে আনবো, ঠিক আছে। এবং কিছু মানুষ ইংল্যান্ডের যারা এরকম রাজাকে সাপোর্ট করতো না, এরকম আনন্দ বেশি সাপোর্ট করতো, যেটা সমাজ অধঃপতন দিকে চলে যাচ্ছে, তো তারা অলিভার ক্রমওয়েল যে ঘোর পিউরিটানিক, ঠিক আছে, সো এরাকে সাপোর্ট করলো। ফলে অলিভার ক্রমওয়েল যখন নিজের শক্তিটা গুছিয়ে ফেললো, তখন কিন্তু চার্লস দ্য ফার্স্টের এগেনস্টে দেখতে পাচ্ছ কী করলো, যুদ্ধ ঘোষণা করলো। সো তাহলে নিজেদের বাড়ির মধ্যে কিন্তু যুদ্ধটা হচ্ছে, এই জন্য বলা হবে এটা সিভিল ওয়ার। তাহলে কিং চার্লস দ্য ফার্স্ট এবং অলিভার ক্রমওয়েলের মধ্যে কিন্তু যুদ্ধটা লেগে গেল, ঠিক আছে। এবং আমরা জানতে পারবো এখানটাতে অলিভার ক্রমওয়েলের যে সৈন্যদল রাজাকে মানে পরাজিত করলো, এবং রাজাকে ওইখানে কী করলো না, বিহেডেড করা হলো, মানে গলা তার কেটে দেওয়া হলো। এবং এইভাবে রাজতন্ত্রের পতন ঘটলো, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। এইভাবে ইংল্যান্ডের রাজতন্ত্রের পতন ঘটলো এবং এলো অলিভার ক্রমওয়েল সিংহাসনে। এই মানুষটা কিন্তু আমি বলেছিলাম যে ঘোর পিউরিটানিক, মানে কি, ঘোর একেবারে চরম, মানে রুল নিয়ে যারা থাকে, দেখো কোনো জিনিসটাই ভালো না, কোনো জিনিসটা কিন্তু একেবারে পিক ভালো না, মানে তুমি আনন্দ করছো বা চরম শিখর আনন্দ করছো, এটাও যেমন ভালো নয়, তুমি শাসন করছো কঠোরভাবে একেবারে রুল নিয়ে আসছো, এটাও তেমন ভালো নয়। এই রকম সমাজ চালাতে গেলে একটা তোমাকে মিডল পজিশনে থাকতে হবে, আনন্দও থাকবে, রুলসও থাকবে, দিলে কী হবে, সমাজ চলবে। কিন্তু পুরো ওই রাজা চার্লস দ্য ফার্স্ট, ওর সময় আনন্দ খুব পিকে রয়েছে, ঠিক আছে, তার জন্য কিছু মানুষ অলিভার ক্রমওয়েলকে সাপোর্ট করলো, আর অলিভার ক্রমওয়েল এসে একেবারে কী করলো বলো তো, সমস্ত আনন্দ মুছে দিল, ঠিক আছে। কী করলো, ও একবারে ইংল্যান্ডে কঠিন রুল নিয়ে এলো, সেই রুলগুলো আমরা জানবো। আর ওই সময় বলে রাখি, রাজার যে ছেলে চার্লস দ্য সেকেন্ড, ও ভয়ে কী করলো বলো তো, ফ্রান্সে চলে গেল, আর কারণ অলিভার ক্রমওয়েলের হাত থেকে বাঁচতে, আর ওটাকে বলা হবে রয়্যাল এস্কেপ, বুঝতে পারছো। সো দেখো তাহলে ইংল্যান্ডের পরিবেশটা কেমন হচ্ছে, একবারে টলমল অবস্থা। সো অলিভার ক্রমওয়েল সিংহাসনে বসে তার প্রথম যে রুল তিনি নিয়ে এসেছিলেন, যে কী এসেছিলেন, যে সমস্ত যে থিয়েটার তখনকার প্রচুর পরিমাণে থিয়েটার তো মানে হতো, মানে বুঝতে পারছো, মানে নাটকগুলো হতো, লেখা হতো। প্রথম কাজ অলিভার ক্রমওয়েলের কী করলো না, সমস্ত ইংল্যান্ডের থিয়েটারগুলো মানে নাট্যশালাগুলোকে একেবারে বন্ধ করে দিল। সো থিয়েটার বন্ধ হয়ে যাওয়া মানে কি বলতো, এই সময়টা জুড়ে অলিভার ক্রমওয়েলের সময়টা জুড়ে তাহলে রাইটাররা কী করবেন, কোনো রকমভাবে তারা লিখতে চাইবেন না, কারণ তাদের তো লস হয়ে যাবে না, কারণ কেউ তো দেখবে না, কারণ যেহেতু থিয়েটার অফ আছে। তাহলে চার্লস দ্য ফার্স্টের সময় আমরা কী দেখেছিলাম বলতো, প্রচুর পরিমাণে যা কিছু লেখা হতো, সব কিছু আনন্দ প্রমোদ মানে সব কিছু যে লিটারেচারগুলো তৈরি হতো, সেগুলো আমি পরে আসছি, লিটারেচার ব্যাপারগুলো আমি তোমাকে মিশিয়ে দেবো এই ঘটনার সঙ্গে কীভাবে লিটারেচার লিঙ্ক রয়েছে। ওকে, সো দেখো অলিভার ক্রমওয়েল সিংহাসনে এসে তার প্রথম কাজ তাহলে থিয়েটারগুলোকে একেবারে শাট ডাউন করে দেওয়া। সো থিয়েটার একেবারে বন্ধ হয়ে গেল। এবং তিনি রুল আনলেন, রাত 10টার পর থেকে ইংল্যান্ডে কেউ মানুষ রাস্তাঘাটে চলাচল করতে পারবেন না, কঠিন রুল। সমস্ত রকম বার, ওকে, নৈশশালা, এগুলো একবারে বন্ধ করে দিলেন, শাটডাউন। ওকে, এবং রাস্তাতে তিনি সৈনিক নামিয়ে দিলেন। এই সৈনিকগুলো মাথাগুলো বেশ রাউন্ড হেড থাকতো, মানে চুলগুলো রাউন্ড হেড কাটা থাকতো, মানে বাটি ছাড় যাকে বলা হয়, যেগুলো এখন ছেলেরা করছে, আমি দেখছি পাচ্ছিও, এটা কিন্তু সেই সৈনিকরা কিন্তু তৎকালীন সময়ে কিন্তু করতেন, যদি কেউ উশৃঙ্খলভাবে জীবনযাপন করেন ওই মানুষগুলোকে ঠান্ডা করে দেওয়ার জন্য, এই জন্য একে বলা হবে, এবং তারা কদম তালে চলতেন। এটা তোমরা একটু জেনে রেখো। অলিভার ক্রমওয়েল এভাবে ইংল্যান্ডকে রুলসের আকারে মুড়িয়ে ফেললেন, মানে মানুষের মধ্যে একটা সফোকেটিং পরিস্থিতি তৈরি করলেন, যে এত কঠোর রুল কেউ অ্যাকসেপ্ট করতে পারছেন না। তার জন্য স্বাভাবিকভাবে অনেক মানুষই চাইছে যে না, রাজার ছেলে চার্লস দ্য সেকেন্ডকে ফিরিয়ে আনতে হবে এবং পুনরায় রাজতন্ত্রকে আমাদের বহাল করতে হবে, না হলে এই মানুষটার আন্ডারে যদি থাকি আমরা, তাহলে তারা নিজেই মরে যাবে, কারণ কোনো রকমভাবে আনন্দ নেই, কোনো দিনই আনন্দ নেই, একেবারে কঠিনভাবে জীবনযাপন অলিভার ক্রমওয়েল চালাচ্ছে।
সো ইংল্যান্ডের মানুষ কিন্তু এটা ভালো লাগলো না, এবং কিছু মানুষ রাজার যে ছেলে চার্লস দ্য সেকেন্ডের সঙ্গে ভিতরে কী করলো বলো তো, তার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করলো। এবং এই মুহূর্তে আমরা দেখব 1658 খ্রিস্টাব্দে অলিভার ক্রমওয়েল মারা গেলেন। আর এই খবরটা পৌঁছে গেল কোথায়? ফ্রান্সের রাজার ছেলের কাছে, কারণ ওর বাবা তো আর নেই, ওর বাবাকে তো মেরে ফেলা হয়েছে। সো ও 1660 খ্রিস্টাব্দে, দেখো 1660 খ্রিস্টাব্দে, এই জন্য গ্রিন কালার করেছি, 1660 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ফিরে এলেন। এবং বিনা রক্তপাতের যুদ্ধে, কেন অলিভার ক্রমওয়েল তো মারা গেছে, বিনা রক্তপাতের যুদ্ধে কি হলো, ইংল্যান্ডের সিংহাসন তিনি এবার ফিরে পেলেন এবং পুনরায় তিনি রিইনস্টলড করলেন কাকে? ইংল্যান্ডের মোনার্কিকে, মানে রাজতন্ত্রকে। আর বা এই জন্য এটাকে বলা হবে যে সিংহাসন কিছু দিনের জন্য অলিভার ক্রমওয়েল হাতে চলে গিয়েছিল, বা পুনরায় তাকে ফিরিয়ে আনা হলো। এই জন্য যে যুগটা স্টার্ট হচ্ছে এটাকে বলা হবে রেস্টোরেশন এজ। 1660 থেকে 1700 পর্যন্ত যে আমাদের এজটা রয়েছে এটাই হবে রেস্টোরেশন এজ। তাহলে বোঝা গেল। সো এটাই ছিল জাস্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখো এই জন্য আমি এটা শর্ট করে বলেছি তোমাদেরকে যে 1625 চার্লস দ্য ফার্স্ট সঙ্গে পার্লামেন্টের সম্পর্ক ভালো ছিল না, ক্রস সেকশনস। দেন 1640 খ্রিস্টাব্দে পার্লামেন্টের প্রয়োজন পড়লো, এবং এসে পার্লামেন্টের সঙ্গে রাজার পুনরায় বিরোধ বেঁধে গেল। অলিভার ক্রমওয়েল এলেন এবং তাকে সাপোর্ট করলেন, এবং এখানে সিভিল ওয়ার হলো, রাজা মারা গেলেন, এবং পরবর্তীকালে তিনি কঠোর রুল নিয়ে এলেন। এবং দেখবো 1658 খ্রিস্টাব্দে অলিভার ক্রমওয়েল মারা গেলেন এবং রাজার ছেলেকে পুনরায় নিয়ে আসা হলো ইংল্যান্ডে, এবং রাজতন্ত্রকে ফিরিয়ে আনা হলো। এটাকেই বলা হবে রেস্টোরেশন এজ। এবারে তুমি যদি এই যে ব্যাপারটা তুমি বুঝে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে পুনরায় তিনি এসে কী করলেন, যে থিয়েটারগুলো ওপেন করলেন, সেই আনন্দকে ফিরিয়ে আনলেন, কিন্তু মার্জিতভাবে ফিরিয়ে আনলেন। তার জন্য আমরা দেখতে পাবো বিভিন্ন রকম রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স আমরা দেখতে পাবো, সেন্টিমেন্টাল কমেডি দেখতে পাবো, আবার পুনরায় আমরা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিও দেখতে পাবো। আর কীভাবে লিঙ্ক রয়েছে আমি পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো, এবং যে লিটারেচারগুলো কতটা কানেক্টেড হচ্ছে এই ঘটনার সঙ্গে আমি সবটাই কিছু বলে দেবো। কিন্তু তার আগে আমি তো বুঝতেই পারছো আমার ক্যাপাসিটি খুবই কম রয়েছে মোবাইলের, তার জন্য আমি ল্যাপটপ থেকেও করছি না, তো আমি এখানে অফ করবো। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এবং পরবর্তী ভিডিওটা আমি জাস্ট এই ঘটনার সঙ্গে যে বিভিন্ন রকম লিটারেচারের মার্চগুলো হয়েছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও একটু। দ্য ডেট 1660 ইজ ওয়ান অফ দ্য রিমার্কেবল ডেট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিস্ট্রি অফ ইংলিশ পলিটিক্স। বুঝতে পারছো? ইন দ্যাট ইয়ার দ্য চার্লস দ্য টু ওয়াজ ব্রট টু দ্য থ্রোন from which his father had been beheaded. বোঝা গেছে? দ্য নোশনস ওর ইট অফ দ্য স্ট্রিক্ট রুল অফ অলিভার ক্রমওয়েল অ্যান্ড ওয়েলকাম দ্য রেস্টোরেশন অফ দ্য স্টুয়ার্ড অ্যান্ড সাফার উইদাউট মাচ complaint disgraceful reign of Charles II for 25 years. So in 16 এটা 58 প্রবাবলি হয়ে যাবে মনে হচ্ছে, বা 48 হবে, আমি ভুল বলছি প্রবাবলি, আমি এটা দেখে বলবো। দ্য গ্লোরিয়াস রিভলিউশনস ওকে ushered in the new era in which the power of Stuart King was curtailed. আমি বাংলা বলছি না কারণ ভিডিও খুব বড় হয়ে গেছে, সো অসুবিধা হবে। বাই দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি monarchy which enjoyed its delay during the reign of the Charles II declined and the power passed into the hand of the parliament. So England was still far from being democracy, but it had taken the leadership of the world in limiting the power of the king. So with the coming of the Charles II back to England, কোথা থেকে? From France, a great change came to the social life and the English people in every way. So Restoration Age welcomed the birth of new age. Okay, a new society, a new literature began in 1660. So a clear change was noticed between the Restoration Age and the age of Renaissance, মানে Elizabethan age. So the atmosphere of the gaiety, cheerfulness was restored. The theatre were reopened. ওকে, এটাই বলা হয়েছে, তোমরা বুঝতে পারবে। ইজি লিখেছি আমি, রেস্টোরেশন এজটা আমি বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলেই, কনসেপ্টটা বুঝে নিলে আশা করি রেস্টোরেশন এজ থেকে কোনো রকম কিছু সমস্যা হবে না। সো আমি আবার তোমাদের যদি দরকার হয়ে থাকে তাহলে অগাস্টান এজটাও আমি করে দেবো। অবভিয়াসলি আমি অনলাইনে করিয়ে দিয়েছিলাম, তোমরা যদি চাও গ্রুপে অ্যাড হতেও পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।